শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। 9 আগস্ট নবান্ন চলো এই ডাক দিয়েছিলেন অভয়ের বাবা মা এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেছিল। সেই জায়গায় পুলিশ প্রশাসন এই অভয়ের বাবা মাকে মারধর করেছিল, সেটা পুলিশ অস্বীকার করে এবং পুলিশকে থানাতে গিয়ে বারবার বিভিন্ন থানাতে গিয়ে এফআইআর করতে গেলে, কমপ্লেন করতে গেলে সেটা নেয়নি। আলটিমেটলি শেষমেশ এই কলকাতা হাইকোর্টে কিন্তু তারা মামলা করে। আজকে সেই মামলার শুনানি ছিল, শুনানিতে কি হয়েছে আমরা শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক। অভয়ের মা 9 আগস্টে যে র্যালিতে গেছিল, সেই র্যালিতে হচ্ছে পুলিশ তাদেরকে মেরেছিল, মানে অভয়ের মা এবং বাবাকে। তার ভিতরে মা ইনজিওর্ড হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল এবং সেটা নিয়ে কলকাতা পুলিশের কাছে যখন এফআইআর করার কথা বলা হয়, দুটো থানা, এই 3টে থানা আর কি মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরিয়েছিল। আলটিমেটলি কমিশনার অফ পুলিশের কাছে একটা মেল করার পরে একটা জিডি করে, যেটাকে আমরা ডিমান্ড করেছিলাম এফআইআর, কিন্তু সেটা করে না এবং পরবর্তীকালে কলকাতা পুলিশ সেই অর্থে কোনো তদন্ত করেনি। আমরা হাইকোর্টে একটা পিটিশন ফাইল করেছিলাম এবং সেটা নিয়ে এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মণিপাল হসপিটাল থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন এবং যেটা কলকাতা পুলিশের বক্তব্য ছিল তেমন কিছু হয়নি। কিন্তু আজকে রিপোর্ট পেয়ে তিনি এটা বললেন যে হেড ইনজুরি আছে, সেটা তো মেডিকেল রিপোর্টসে ক্লিয়ারলি মেনশন করা আছে। এবং তারপরে দুটো থানা যে রিপোর্ট জমা দিয়েছে তারা বলেছে তারা কিছুই পায়নি, তেমন কিছু হয়নি। তো সেটা কোর্ট মানতে চায়নি এবং তিনি আজকে যেটা অর্ডার দিয়েছেন যে কমিশনার অফ পুলিশকে, একটা ডেপুটি কমিশনার র্যাঙ্কের পুলিশ অফিসারকে এই কেসের তদন্তভার নিতে হবে। তিনি মণিপাল হসপিটাল থেকে সমস্ত রিপোর্ট নিয়ে আবার শুরু থেকে এই তদন্তটা করবেন। যেদিনে 9 আগস্টে অভয়ের বাবা মা দুজনকেই মারা হয়েছিল, তার ভিতরে মা বেশি ইনজিওর্ড হয়েছিল। মায়ের কপালে একটা বড় সোয়েলিং হয়েছিল, ব্যাক সাইডে মাল্টিপল ব্রুইশ ছিল এবং হাতের যে শাখা, সেই শাখাও ভেঙে গেছিল। সেটা তো কলকাতা পুলিশ মেরেছিল, সেটা অভয়ের মা বাবা ক্লিয়ারলি বলেছে। এখন অফিসারদের তো আর ওইভাবে চেনা সম্ভব নয় যে কে কলকাতার কোন পুলিশ। তারা তখন দায়িত্বে ছিল, তারা কলকাতা পুলিশের পরিচিত ড্রেসে ছিল, সেটা ক্লিয়ারলি তারা বারবার রিপিটেডলি সেটা মিডিয়ার সামনে জানিয়েছে, সেটা কোর্টে জানিয়েছে, সেটা থানায় যখন তারা কমপ্লেন জমা দিয়েছে তারা কিন্তু জানিয়েছে, কিন্তু কলকাতা পুলিশ সেটা মানতে চায়নি। এবার আমাদের বক্তব্য ছিল যে কলকাতা পুলিশ তাহলে সিসিটিভি দেখা। এখন দেখুন, দুটো জিনিস বেরিয়ে আসে। একটা হচ্ছে যে যখন দেখবেন কলকাতা পুলিশ কাউকে মারে তখন তার সিসিটিভি কিন্তু থাকে না, কিন্তু কলকাতা পুলিশকে কেউ মারলে সেটার কিন্তু সিসিটিভি থাকে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমাদের বক্তব্য ছিল যদি অন্য কেউ মেরে থাকে আপনারা সিসিটিভিতে বের করুন। আপনারা বলছেন যে আজকেও যেমন ন্যাশনাল উমেন কমিশন তাদেরকে ভার্চুয়ালি কমিশনার অফ পুলিশ এবং অভয়ের বাবাকে বসিয়েছিলেন, তারা সেখানে অভিযোগ জানিয়েছিলেন, তারা সেখানে বলার চেষ্টা করেছে না এটা অন্যভাবে হয়েছে, এটা পুলিশ মারেনি। হ্যাঁ, আপনার কথা যদি ঠিক হয় যে পুলিশ মারেনি, তাহলে আপনার সিসিটিভি কেন দেখাতে পারছে না? সেই দিন এত মিডিয়ার ক্যামেরা ছিল বিভিন্ন জায়গায়, যে গলিতে মারা হয়েছে সেখানে বিভিন্ন দোকানে সিসিটিভি ছিল, আপনারা ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন, আপনাদের পুলিশকে কেউ মেরেছে আপনি সেই ফুটেজ দেখাতে পাচ্ছেন, অথচ আপনারা তার মা বাবাকে মারলেন সেটা ফুটেজ দেখাতে পাচ্ছেন না। এটা তো ক্লিয়ারলি ইন্টেনশন বোঝা যায় যে আপনারা মেরেছেন, তাই ফুটেজ দেখাতে পাচ্ছেন না। না, হাইকোর্ট পারমিশন দেয়নি এই কথা তো নয়, হাইকোর্ট পারমিশন তো দিয়েছিল। হাইকোর্ট পারমিশন না, পুলিশ অ্যানাউন্স করছিল। পুলিশ, হাইকোর্ট যেটা পারমিশন দিয়েছে যে নির্দিষ্ট এরিয়া দেখে দিয়েছিল যে এই এরিয়ায় আপনারা যেতে পারবেন, সেই এরিয়ায় গেছিল। সেখানে বাধা তো ছিল না, বাধা ছিল হচ্ছে যে ওই নবান্নে পুরোপুরি যাওয়া যাবে না, নবান্নে ঢোকা যাবে না, কিন্তু রাস্তায় র্যালি করা যাবে না, এটা তো কোথাও অর্ডারে ছিল না। সেটা তো পরে, সেটা তো অনেক আগে। শুন, এই মারটা কখন দেওয়া হয়েছিল? যখন হচ্ছে র্যালিটা, আমি সেখানে ছিলাম, র্যালি শুরু করতেই সবাইকে মারা হলো। যেটা হয় কি, যে কোনো কলকাতা পুলিশের এর আগে আমরা দেখেছি কি, আপনি কোনো একটা র্যালি যদি কেউ করে, প্রসেশন করে, আপনি তাকে ওয়ার্নিং দেবেন, টিয়ার গ্যাস ছোড়ে, তারপরে মারে। আপনি তো দেখলাম যে র্যান্ডম সেখানে মিছিল শুরু করার সাথে সাথে সবাইকে পিটিয়ে দিল। আমি নিজে ইনজিওর্ড হয়ে গেলাম, আমাকে মারেনি, দৌড়াতে গিয়ে তো আমাকে নিজে আমার এসিএল টিয়ার হলো। ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো রকম কোনো প্রভোকেশন ছাড়াই আপনি তাকে পিটিয়ে দিলেন, তার মা বাবাকে পর্যন্ত পিটিয়ে দিলেন। তার মা বাবা কি কোনো কিছু নিয়ে এসছিল যে হাতে লাঠি ছিল? তারা অসহায় বয়স্ক মানুষ, দীর্ঘ 1 বছর ধরে মেয়ের বিচারের জন্য একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার এই থানা, একবার ওই সিবিআই দপ্তর ঘোরাঘুরি করতে তারা শারীরিকভাবেও সুস্থ নয়।
সেই মানুষ দুটোকে তাদের পক্ষে সম্ভব যে তারা একটা নিরস্ত্র মানুষ, তারা যখন একটা র্যালিতে গেছে, এটা তো কলকাতা পুলিশের একটা দায়িত্ব ছিল তাদের র্যালিতে তাদের প্রোটেকশন দেয়া, সেই প্রোটেকশনের পরিবর্তে আপনারা তাকে পিটিয়ে দিলেন। আর দেখুন, এই কথাটা আমার কথা না, আজকে যে কোর্ট যেটা অর্ডার দিয়েছে, তাহলে কোর্ট তো পুলিশের কথা পুলিশের ইনভেস্টিগেশনকে তো মানেনি। এর থেকে লজ্জার কিছু তো আর হতে পারে না। আজকে মূলত কোর্ট কি বলেছে? কোর্ট যেটা বলেছে যে দুটো থানা তারা যেটা বলার চেষ্টা করছে তার মার কিছু হয়নি, রিপোর্টসে তেমন কিছু নেই, কিন্তু রিপোর্টসে মেডিকেল রিপোর্টসে জাজ আজকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখানে হেড ইনজুরি ক্লিয়ারলি লেখা আছে, এবং তার অর্ডার কপিতে লেখা আছে যে ফ্রন্টাল সোয়েলিং, মানে মাথার উপরে এখানে একটা বড় সোয়েলিং। এটা এমনি তো হয় না, এটা এমনি হওয়া সম্ভব নয়। এবার কথা হলো যে সেইটা তদন্ত পুলিশ করে বলেছে কিছু পায়নি, সেই তদন্তকে পুলিশকে মান্যতা দেয়নি। এর জন্য একটা সুপিরিয়র অফিসার মানে ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসারকে এখানে ডিপিউট করতে বলেছে যে এইটাকে প্রপার একটা ইনভেস্টিগেশন করুক, করে রিপোর্ট জমা দিতে হবে। মানে এই কলকাতা পুলিশের থেকে এর থেকে লজ্জার কিছু হতে পারে? তার মেয়ের বিচারের জন্য অভিযোগ হলো যে কলকাতা পুলিশ এভিডেন্স ট্যাম্পার করেছে, তার জন্য টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জেল খাটলো। আবার দেখা গেল তার মেয়ের বিচার 1 বছরে যখন পেল না, যখন একটা পিসফুল প্রোটেস্টে তিনি পার্টিসিপেট করলো, দায়িত্ব কি ছিল তারা সবাই তো জানতো যে তারা পিসফুল প্রোটেস্টে যাচ্ছে। সারা বছর তো আরজি করে, তো এই আরজি কর মামলা হওয়ার পর থেকেই তো আমাদের ডাক্তারদের অনেক র্যালি হয়েছে, কোনো র্যালিতে তো কিছু হয়নি। তাহলে ওর মা বাবা যেদিন ওই র্যালিতে গেল, আপনারা প্রোটেকশন দেওয়া উচিত ছিল। এটা তো কলকাতা পুলিশের নিজেদের এই লজ্জা ঢাকার একটা রাস্তা ছিল, যে তারা যে আরজি করের ক্ষেত্রে যে অন্যায়টা করেছে, সেই অন্যায়টা সেই তাদের একটা গুড ইমেজ ক্রিয়েট করার কিন্তু একটা জায়গা ছিল। প্রোটেকশনটা যদি দিত তাহলে কিন্তু তাদের ইমেজ ফিরে আসতো। আমি বলছি আরজি কর কেসে কলকাতা পুলিশ তাদের 100 বছরেও তাদের এই কলঙ্ক মুছতে পারবে না, এবং তার মা বাবাকে পেটালো, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে কলকাতা পুলিশ যে কাণ্ড তারা করছে। দেখুন একটা কথা বলি, যে পুলিশ যদি চায়, দেখুন সিবিআই অফিসাররা তো আলাদা কোনো ক্যাডারের নয়, তারাও পুলিশ অফিসারই, কেউ আইপিএস থেকে, কেউ সিবিআই এর ডিএসপি থেকে তারা ঢোকে, সবাই সেম ক্যাটাগরিরই মানে পুলিশ অফিসার, মানে আলাদা আলাদা র্যাঙ্কের, আলাদা কিছু নয়। পুলিশ যদি চাই করতে পারে, কিন্তু পুলিশকে চালাচ্ছে কারা তার সদিচ্ছার উপর নির্ভর করে। কারণ পুলিশ এখন টোটালি কন্ট্রোল হয়, যেমন কেন্দ্র সরকার এখন কন্ট্রোল করছে সিবিআইকে, রাজ্য সরকার কন্ট্রোল করছে হচ্ছে এই রাজ্য পুলিশকে। আর তারা যে ঢাকঢোল পিটিয়ে বলেছিল কুলতলি কাণ্ডে আমরা 62 দিনের মাথায় সব করে দিয়েছি। আচ্ছা আপনার বলুন তো, এই আরজি কর কেসটা বাদ দিন, বাকি রাজ্যে তো অনেক রেপ হয়েছে, অনেক মার্ডার হয়েছে। এই যে কুণাল ঘোষ বা অন্যান্য মুখপাত্ররা এত বড় বড় ভাষণ দেয় যে আমাদের পুলিশ এত ভালো কাজ করে, অত ভালো কাজ করে, কটা ফাঁসির অর্ডার হয়েছে আজ পর্যন্ত এই রাজ্যে? রেপ আর মার্ডার তো আমি প্রায় মাঝে মধ্যেই হচ্ছে, কটা ফাঁসির অর্ডার? কুলতলির রায়টা দিয়ে কি বলেছে যে মানুষকে প্রমাণ করতে চেয়েছিল যে দেখো আমরা দিতে পারি, ওই রকমই করেছে, ওই রকমই করেছে। আমি এই যে কেসটা বলছি যে আমাদের যে আরজি করের কেসটা, সেই কেসটাও বিস্তর ফারাক রয়েছে, সেই কেসটার শুনানি এখনো ঠিক করে হয়নি। শুনানিটা হোক, দেখবেন ওখানেও ফাঁক ফোকর বেরিয়ে আছে। আমি কয়েকটা বলতে পারি, একটা সিসিটিভির ক্যামেরার রিপোর্টে সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করেছে। কে আইডেন্টিফাই করেছে? আইডেন্টিফাই করেছে হচ্ছে তারই বস, যে ওকে পাঠিয়েছিল, অনুপ দত্ত, এএসআই অনুপ দত্ত, যে হচ্ছে নিজে একজন সাসপেক্ট। সে আইডেন্টিফাই করেছে, ঢুকেছে, বেরিয়েছে। আরজি করের কিন্তু কেউ আইডেন্টিফাই করেনি, এবং সিসিটিভিতে যে বাকি মুভমেন্টগুলো ছিল কেউ আরজি করের দেখেনি। তার বেসিসেই কিন্তু জাজমেন্ট বেরিয়ে গেছে। কি করে বেরোলো আমরাও জানি না, আমি জানি না। এখন দেখুন হাইকোর্টে প্রচুর কেস পেন্ডিং, আমাদের সিঙ্গেল বেঞ্চে ছিল, এখন সেটা ডিভিশন বেঞ্চে গেছে, এখনো ডেট পাওয়া যায়নি। দেবাংশু বসাক এবং সব্বর রশিদির বেঞ্চে। আমি এটুকু, দেখুন আইনের লোক না হলেও এটুকু বুঝতে পারি, বা যারা আইনজীবী আছে যারা দেখেছে, যেটুকু আলোচনা হয়েছে এই নিয়ে আপনাদের মিডিয়ায় প্রচুর লোক প্রচুর সমালোচনা করেছে, আমি বিচারকদের সম্মান জানিয়েও বলছি যে এই কেসটাও দেখবেন যে হাইকোর্টে যখন শুনানি শুরু হবে ওরকম বিস্তর ফারাক পাবেন, যেটা লোয়ার কোর্ট থেকে হয়ে আসছে আপার কোর্টে। যেরকম এই যে কুলতলির ঘটনা বললেন, আরজি করের ক্ষেত্রেও আপনি সেই জিনিসটা দেখতে পাবেন। কুণাল ঘোষের নাম করলেন, এই কুণাল ঘোষ আমরা সূত্র মারফত খবর পেলাম যে অভয়ের মা বাবার নামে একটা মানহানির মামলা করেছে। দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওই 9th আগস্টে যেদিন ঘটনাটা ঘটেছিল, সেদিন একটা সোশ্যাল মিডিয়াতে কিছু মন্তব্য তার মানে বাবা করেছিলেন, এবং তাতে নাকি কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে যে তার মানহানি হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আমি যেটুকু বুঝি আইনের ভাষায় বা যেটুকু আমাদের আইনজীবী বলেছেন যে মানহানির জন্য মানটাও থাকাটা খুব ইম্পর্টেন্ট। এইবার কুণাল ঘোষ দেখুন গত 1 বছর ধরে অভয়ের মা বাবাকে কম কিছু তো বলেনি, সেই জন্য যদি নোটিশ পাঠানোর প্রয়োজন মনে করতো এই অভয়ের মা বাবা, তাহলে রোজ দিন একটা করে কুণাল ঘোষকে নোটিশ পাঠানো যেত। কিন্তু সেটা তো বাস্তবে আমরা পাঠাইনি, কারণ কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়ে কি হবে? শুধু অভয়ের মা বাবা নয়, উনি এত লোকের পিছনে সকাল থেকে উঠে, তৃণমূলের তো অনেক মুখপাত্র আছে, কিন্তু সমস্ত মানুষের সম্পর্কে যত রকম কথা বলার কুণাল ঘোষ বলেন। এই জন্য ভারতবর্ষ কেন পৃথিবীর অনেক মানুষ চেষ্টা করলে কুণাল ঘোষের নামে 100টা হয়তো সারাদিনে নোটিশ পাঠানো যায়। তো কুণাল ঘোষের ওই একটা নোটিশ বা ওই মানহানির মামলা, ওতে আমরা বিন্দুমাত্র পাত্তাও দিই না। হ্যাঁ, এখন কোর্টে পাঠিয়েছে, কোর্ট সামন পাঠিয়েছে, আমাদের আইনজীবীরা যাবে সেখানে গিয়ে যেটুকু যা বলার বলবে। তো ওই নোটিশের কেউ মানে অন্তত কুণাল ঘোষের নোটিশের পাত্তা দেওয়ার মতো কিছু হয় না।